রেডি হয়ে গেল ধনিয়া কাতলা, ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকের হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 5:30টার মতন। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে রান্নাঘরে ছেলের ব্রেকফাস্ট বানাবো, তাই এখান থেকেই ব্লগটা শুরু করলাম। বলতে পারো অনেক দিন পরেই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তা বৃহস্পতিবারের তো পুজো রয়েছে, তার আগে ছেলেকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো। তা দেখো একদম শীতের অন্ধকারে কিন্তু উঠে পড়েছি। বাইরে কিন্তু আলোও এখনও ফোটেনি। বাইরেটা বেশ অন্ধকার রয়েছে এখনও। তা ছেলের বানাবো হচ্ছে ওটস আর টক দই সুজি দিয়ে আর কিছু ভেজিটেবল দিয়ে হেলদি ছেলের জন্য ব্রেকফাস্ট। তার জন্য প্রথমে কিন্তু আমি 1 কাপ করে সুজি, 1 কাপ ওটস আর 1 কাপ মতন টক দই স্বাদ মতন লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট মতন ওটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে না টক দই, ওটস আর সুজিটা বেশ নরম হয়ে যায়। এদিকে দেবনাথবাবুরও কিন্তু সকালে দোকানে যাওয়ার সময় হয়ে গেছে। ও ঠাকুর প্রণাম করে ও বেরিয়ে গেল। আর তাড়াতাড়ি দেখো না চাটুটাও গরম হয়ে গেছিলাম। তাড়াতাড়ি করে ভেজিটেবল দিয়ে ওর মধ্যে প্রথম ভাতটা দিয়ে দিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা ছোট, ছোট করেও বানাতে পারো বা একটুখানি বড় করেও কিন্তু ছিলা বানাতে পারো। যেভাবে বানাবে সেইভাবেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরকম সকালের ব্রেকফাস্টে কিন্তু খুব ভালো, খাওয়াটাও ভালো আর খেতেও ভালো লাগবে। ওটস আর টক দই দেওয়া রয়েছে, ভেতরটা যেরকম নরম হবে খেতে আর ওপরে মচমচে হবে সুজি দেওয়ার কারণে। তা দেখো দুটো কিন্তু ভাজা হয়ে গেছে, দুটো টিফিন বক্সে ভরে রাখলাম, তাহলে খাবারটা গরম থাকবে। আর এইদিকে দেখো আমি আরেকটু ছোটো ছোটো করে 3টে মতন ওখানে করে দিলাম। তাহলে এই ছেলের কিন্তু এই যেটুকু দেখছো চাটুর মধ্যে 5 পিস দিলেই কিন্তু ছেলের পেটটা ভরে যাবে। বাবুকে দেওয়ার পরে এখনও কিছুটা কিন্তু কাঁচা ব্যাটারটা রয়েছে। তা সেইটা কিন্তু আমি এখন আর ভেজে রাখবো না। আমি যখন চা খাবো তখন নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নেবো। ছেলের জন্য বানালে না মায়েরও কিন্তু ওই জায়গা থেকে একটু ব্রেকফাস্ট সকালে করা হয়ে যায়। নাইলে না ছেলে না খেলে আর নিজের জন্য আর করাও হয় না। এটা ওটা খেয়েই কিন্তু সকালবেলাটা কাটিয়ে দিই আর কি। কিন্তু সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ জিনিস। সকালে কিছু করো আর না করো নিজের জন্য কিন্তু ব্রেকফাস্টটা অবশ্যই খেতে হয় প্রত্যেকের। দেখো আমার ছেলের ব্রেকফাস্ট বানিয়ে আমি একদম টিফিন বক্স ভরে ভালো করে আটকে নীল ব্যাগটা দেখছো না টেবিলের উপরে, ওই মধ্যে ভরে দিয়েছি। ছেলের টিফিন বানাতে বানাতে রান্নাঘরে কিছু কাজও কিন্তু বাকি ছিল, সেটাও করে নিলাম। কিছুদিন যাবৎ দেবনাথবাবু প্যাকেটের তেল আনা বন্ধ করে ওরকম বোতলের মধ্যে করে তেল নিয়ে আসছে। গণেশের তেল আর হচ্ছে ফরচুনের তেল। তা সেই তেলগুলো কিছু ছিল, তা আমার তো স্টিলের কন্টেনার আছে তেল রাখা, সেটার মধ্যে কিছুটা তেল আমি যা যা ছিল প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি কিন্তু সমস্ত কিছু তেল স্টিলের কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলাম। কি একটা অস্বস্তি লাগে, মানে 4খানা তেলের বোতল না রান্নাঘরের মধ্যে দেখি তো জায়গাটা অনেকটা নষ্ট হচ্ছে আর ভালোও লাগে না দেখতে। তা দেখো বাবু বেরিয়েই গেল, এবার দুগ্গা দুগ্গা করে কিন্তু সংসারের কাজে এবার আমাকে লেগে পড়তে হবে। বাবুর ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, জামাকাপড় যা যা পরেছিলাম সেগুলো সমস্ত কিছু চেঞ্জ করে কিন্তু চলে এসেছি। কেন সেগুলো সব কিছু চেঞ্জ করছি সেটাও তোমাদের বলবো। সকালেও কিন্তু যেটা পরে আমি রাতে ঘুমাই সেটাও কিন্তু চেঞ্জ করে তারপরে রান্নাঘরে গিয়ে আমি ছেলের জন্য ব্রেকফাস্ট বানাই। তারপরে এই যে আজকে যে আমি আবার নাইটি, চাদর সমস্ত কিছু চেঞ্জ করলাম, সেটার হচ্ছে একটাই কারণ, 15 দিন পর পরই কিন্তু আমি এই কাজটা করে থাকি। বলতে পারো সংসারের মঙ্গলের জন্য, সংসারের ভালোর জন্য। শীতের অন্ধকারে উঠে বৃহস্পতিবারের দিনকে আমি যেই কাজগুলো নিয়ম মেনে করি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যেই কাজগুলো আজকে করছি সেগুলো কিন্তু 15 দিন পর পর বৃহস্পতিবার করে করি এরকম সকালবেলা উঠেই, জানো তো। আর আরও কিছু শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে পুজো দিতে দিতে। আর শর্ট ভিডিওর মাধ্যমে বৃহস্পতিবারে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলোতে তো কিছু বলা হয়নি। আজকে পুজো দিতে দিতে তোমাদের সাথে অনেক কিছু কথা বলবো। প্রথমে কিন্তু করতে হবে তোমাদের মেন গেটের সামনে যে ওয়েলকাম লেখা যে পাপোশ থাকে সেটাকে তুলে নিয়ে বাথরুমে নিয়ে গেলাম। ওটা কিন্তু আমি 15 দিন পর পরই ধুয়ে দিই। ধোয়ার পরে তারপরে দেখো পরিষ্কার কিন্তু বালতিতে করে জল নিয়ে চলে আসলাম একটা সুতির কাপড়ের সাথে। জলটা দিয়ে কিন্তু ভালো করে দরজার ভেতরে বাইরে পুরো দরজাটাই কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে গেলাম মেন দুয়ারটা, মানে যেখান থেকে আমাদের সব কিছু ভালো মন্দ কিন্তু এই একটা জায়গা থেকেই শুরু হয়, সেটা হচ্ছে প্রবেশদ্বার। মানে প্রবেশদ্বার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, তুমি ফ্ল্যাটে থাকো আর তুমি নিজের বাড়িতে থাকো, সেটা কোনো কথা না, তোমাকে পরিষ্কার রাখাটাই কিন্তু সবচেয়ে আগে। আর সেটা কিন্তু ভীষণ জরুরি বলতে পারো। সংসারের ভালো মন্দ সব কিছু কিন্তু নির্ভর করে, জানো তো, আমাদের মেন দরজাটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, দেখবে মা লক্ষ্মী কিন্তু সর্বদা তোমার গিয়ে বিরাজ করবেন। যেখান থেকে মা লক্ষ্মী প্রবেশ করবে তোমার ঘরে, সেই জায়গাটা যদি জুতো ছড়ানো ছিটানো থাকে, সেই জায়গাটা যদি নোংরা থাকে, সেইখানে মা লক্ষ্মী কখনো কিন্তু সেই গৃহে প্রবেশ করতে চায় না। ওই জন্য আমরা কিছু
ওই জন্য সবসময় চেষ্টা করবে মেন দরজা যেটা মুখ্য দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আর বাকিগুলো তোমাদের পুজো দিতে দিতে শেয়ার করবো। তা দেখো আমার কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। বলতে পারো 15 দিন পর পর আমি দরজা আর বাইরের জায়গাটা কিন্তু একদম ডিপ ক্লিন করে কিন্তু পরিষ্কার করি। তারপর দেখো স্নান করে চলে এসেছি। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে একটু শাড়ি পরে নিলাম। আবারও সেই হলুদ তাঁতের শাড়িটা কিন্তু পরে নিলাম। এই শাড়িটা হচ্ছে যেদিনকে নতুন বছর পুজো দিতে গেছিলাম দয়াময় মার মন্দিরে, সেই মা কিন্তু আশীর্বাদ স্বরূপ আমাকে এই শাড়িটা দিয়েছিল। আর যখনই ইচ্ছা করে মানে মার কথা মনে পড়ে, তখনই এই শাড়িটা আমি পরে নিই। আর শাড়িটা পরলে না আমার না মনে হয় যেন দয়াময় মা আমার সাথেই রয়েছে, আর মার গন্ধটা যেন আমি নিজে, নিজে অনুভব করতে পারি যে এটা মানে মার গায়ে ছিল, সেটা এখন আমার গায়ে রয়েছে। মানে এইটা যে আমার কাছে কত বড় পাওয়া তোমাদের বলে বোঝাতে পারব না। আর সেই সময় যদি সেই দিনকে যদি এই শাড়িটা আমাকে মা না দিত পরতে, সেদিনকে আমি যে কী অবস্থায় বাড়িতে আসতাম একমাত্র মাই জানে, জানো তো? মোমবাতির আগুন লেগে আমার নতুন পরনের শাড়ি পুরো পুড়ে একদম ছারখার হয়ে গেছিলো। নিচে কুচিগুলো তো সমস্ত কিছু পুড়ে গেছে। শুধু মা ছিল আর বিপত্তারিণী পুজোর দিনকেই ঘটনাটা ঘটেছিল। মানে কি বলবো যে কী বিপদ থেকে বিপত্তারিণী মা আমাকে উদ্ধার করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওখানে এত মানুষ আমাকে মানে সব কান্নাকাটি করছে আর বলছে তোমাকে তো স্বয়ং মাই তোমাকে আশীর্বাদ করেছে আজকে বিপত্তারিণী পুজোর দিনকে। কত মানুষ জানো তো ওখানে চিল্লে বলে উঠেছে যে আজকে বিপত্তারিণী পুজোর মানে তোমার এই মানে দেখেই কিন্তু আজকে মানেটা বুঝতে পারলাম যে সত্যিই মা আছে, আর মা যে বিপত্তারিণী মা বিপদ থেকে উদ্ধার করে সেটা তোমাকে দেখেই আজকে প্রমাণ হলো। মানে একদম জলজ্যান্ত মা যেন আমাকে একটা মানুষ রূপে এসে আমাকে একজন বাঁচিয়েছে, জানো তো? আমি তো দেখতেই পাইনি নিচে যে পুরো মানে আমার পেটের নাভি পর্যন্ত কাপড় পুরো জ্বলে যাচ্ছে, আমি এতটা খেয়ালই করিনি। আমি তো ধূপ আর দীপ দিয়ে মার দিকে তাকিয়ে মাকে আরতি করেই যাচ্ছি, এদিকে কিন্তু কাপড়ে আগুন জ্বলছে, জানো তো? মানে সে যে কী, আর আমার এক ফোঁটা জানো তো কোত্থাও ছ্যাঁকা লাগেনি, কোথাও কিছু আমার পোড়া চিহ্নই নেই, শুধু কাপড়টাই যা ক্ষতি হয়ে গেছে। তার বিনিময়ে যে মা আমাকে যে এত আশীর্বাদী একটা জিনিস দিয়েছে এই তাঁতের শাড়িটা, এটা আমার কাছে যে মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার সাথে আগলে রাখবো। আর যখন ইচ্ছা হবে তখন এই শাড়িটা আমি মানে পরে নিই আর পরবো ভবিষ্যতে। তোমাদের সেদিনকে নতুন বছরে পুজো দিতে গিয়ে মার কাছে বলেছিলাম না দয়াময়ী মা হচ্ছে খুব 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 জাগ্রত মা, জানো তো? মানে মন থেকে তুমি যেটা বলবে সেটা কিন্তু মা ঠিকই শুনতে পারে। দয়াময়ী তো দয়াময়ী, জানো? আজকে দেখো না, আজকে তোমাদের সাথে শুধু মনে হচ্ছে দয়াময়ী মার গল্পই করে যাই, জানো তো? মার গল্প শুরু করলে মেয়েরা থামতে চায় না, তো সেইটাই হয়েছে আজকে আমার সাথে। আজকে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর স্নান অভিষেক তোমাদের সাথে শেয়ার করলাম না। এত ঠান্ডা পড়েছে না, মানে মার গায়ে জল ঢালতেই আমার যেন কষ্ট হচ্ছিল। মাকে যখন স্নান করাচ্ছিলাম তখন বলেছি, মা তোমার যত ঠান্ডা তোমার যত শীত তুমি সব আমার গায়ে দিয়ে দাও। মানে এরকম হচ্ছিল, জানো তো? মানে মার গায়ে আমি জল ঢালতেই পারছিলাম না। আর এর আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম পঞ্চামৃত দিয়ে যখন মাকে স্নান করায় আর মার মুখে একটু দই মাখিয়েছিলাম। তাতে তোমরা একজন কমেন্ট করেছো প্লিজ প্লিজ প্লিজ, মানে এইভাবেই বলেছো, সেইভাবেই আমি তোমাদের বললাম যে মার গায়ে দই দিও না, মার ঠান্ডা লাগে। আমি মার গায়ে তো দই দিইনি, আমি তো পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। আর একটু বাটির মধ্যে দই ছিল, সেইটা একটু মার মুখে এতটা সিঁদুর মেখে গেছে না, সেই সিঁদুরটা তোলার জন্যই টক দইটা দিয়েছিল যাতে মুখটা একটু পরিষ্কার হয়। সেই সময় তো পিতম্বরী পাউডার দিয়ে শীতের মধ্যে পরিষ্কার করা যায় না, সেই জন্য। বৃহস্পতিবারের ফুল আমি দেখো মালাগুলো যেগুলো রয়েছে একটা পিতলের থালার মধ্যে নিয়েছি, আর এমনি যে ফুল পদ্ম ফুল রয়েছে সেগুলো কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে গঙ্গার জল ছিটিয়ে নিলাম। আর এদিকে ঘট বসানোর জন্য ঘটের জলটাও রেডি করেছি, আর এদিকে লাল সুতো আর হলুদ আর সিঁদুর কিন্তু আমি ছোট পিতলে বাটি করে রেডি করে নিয়েছি। ওগুলো কি করব চলো তোমাদেরকে একটু বলি। ফুলমালার মধ্যে চন্দন গঙ্গার জল কিন্তু আমি দিয়ে নিয়ে এবার এক এক করে সমস্ত ঠাকুরকে পরিয়ে দেবো। ভোলেনাথকে দেখো আমি আকন্দ ফুলের মালা পরালাম, আর আজকে ফুলমালাগুলো দেখতে এত ভালো লাগছে না। খয়েরি যে মানে কালারের যে তোমার গাঁদা ফুলগুলো হয় না, ওটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর সাদা চন্দ্রমল্লিকার সাথে মালাগুলো গাঁথা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, যেন অন্যরকম লাগছে ঠাকুরকে আজকে। তা মাকেও পরিয়ে দিলাম, আর মাকে কিন্তু আজকের একটা মানে ঘাগরা পরিয়েছি রানী কালারে, তার সাথে কিন্তু একটা পঞ্চু পরিয়ে দিয়েছি। আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এত শীত করছে তোমাদের কি বলবো। কিন্তু চাদর গায়ে দিলে না একটা ভালো হতো, কিন্তু চাদর গায়ে দিয়ে না পুজো দেওয়া যায় না, মানে খুবই অসুবিধা হয় আর কি, একটু বাধা বাধা লাগে বলতে পারো। আর শাড়ি পরলে না দেখবে খুব ঠান্ডা লাগে। নাইটি যেরকম গলা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, ঠান্ডাটা কোথাও ঢুকতে পারে না, কিন্তু শাড়ি হলে তো সেটা হবে না। পিঠে ঠান্ডা লাগবে, পেটে ঠান্ডা লাগবে, মানে সব কিছু দিক দিয়ে বলতে পারো শাড়ি কিন্তু একটা মেয়েকে পুরোটাই ঢাকতে পারে না কখনো। 12 হাত শাড়ি হোক না কেন, তাও মেয়েদের কিন্তু ফাঁকা থেকেই যাবে।
যেটা কিন্তু নাইটি পরলে অনেকটাই সুবিধা হয় আমাদের মতন হাউস ওয়াইফদের কাজকর্ম করতে গেলে। আর দেখো ঠাকুর ঘরে মাকে কিন্তু জোকার দিয়ে মাকে বসিয়ে দিয়ে চলে আসলাম। মেন যেই কাজটা আমি 15 দিন পর পর করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা তো শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছো আমি সেই কাজগুলো করছি, কিন্তু সেই কাজগুলো করলে কি হয় আর কিভাবে করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম বড় ব্লগের মধ্যে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। বৃহস্পতিবারে আর 15 দিন পর পর কিন্তু এটা করতে হবে। তোমাদের একটা লাল সুতো নিতে হবে। লাল সুতোর মধ্যে কিন্তু 9 খানা মতন আমি নিয়েছি, যেটা হচ্ছে আমের পাতা। 9টাও নিতে পারো, 7টা নিতে পারো, 5টা নিতে পারো। যে যেটা মানে জোগাড় করতে পারবে যেরকমভাবে সেই রকমভাবেই দেবে, কিন্তু বিজোড় সংখ্যায় দিতে হবে। লম্বা করে লাল সুতো নিয়ে নেবে আর 9 খানা আম পাতা কিন্তু এরকম করে গিঁট দিয়ে দিয়ে কিন্তু লম্বা করে যেরকম মেন দরজার সামনে টানানো হয় না সেইভাবে। তো দেখো আমি কিন্তু আম পাতাগুলো মানে একটু অসুবিধা হচ্ছিল মানে গিঁটগুলো দিতে, মানে একটুখানি কম সময় নিয়ে কাজগুলো করতে হবে আর কি। তারপরে দেখো আম পাতা তো আর শুধু দিতে ভালো লাগে না, আর মা লক্ষ্মীর যে কোনো কাজে সিঁদুর হলুদটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি, সেই জন্য আমি কিন্তু ওর মধ্যে 3টে করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম প্রত্যেকটা আমের পাতার মধ্যে। দেখো এইবার কিন্তু ওটা মেন দরজার সামনে আমি কিন্তু গঙ্গার জল ছিটিয়ে সমস্ত জিনিসপত্রের মধ্যে আর জায়গার মধ্যে কিন্তু আমি গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি সব কিছুর মধ্যে। তা থালার মধ্যে কিন্তু হলুদ সিঁদুর আমি সমস্ত কিছু নিয়ে নিলাম। নিয়ে দেখো আমি কিন্তু সব কিছু করার আগে কিন্তু সেটা দিয়ে মাকে একটুখানি ঘুরিয়ে নিই, মার কাছে একটু আশীর্বাদ নিয়ে নিই যে মা তোমার আমি সংসারের মঙ্গলের জন্য আমি এই জিনিসটা করছি, সব কিছু কিন্তু তুমি সামলেও, সবটা তুমি দেখে রেখো। সব কিছুতেই মানে বলতে পারো আমি মাকে সাক্ষী রেখে সব কিছু করি, ভালো মন্দ যেটাই করি না কেন সেটা যদি ভালো হয় তা মা সামলাবে, আর খারাপ হলে মাই সামলাবে। তা দেখো আমার যেটা মনে হয় আমি সেটাই করি নিজের সংসারের ভালোর জন্য, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি। আর আমার তো দুদিকে দুটো পেরেক দেওয়াই রয়েছে দরজার, কেন আম পাতা আমি যেটা কিনে নিয়ে এসেছিলাম তোমার লক্ষ্মী পুজোর সময় সেটা লাগিয়েছিলাম, মানে গণেশের মূর্তি দেওয়া, এটা আর্টিফিশিয়াল বলতে পারো। তা সেটা তো টানানো রয়েছে পেরেকে, তা লাল সুতো দিয়ে কিন্তু আমি দুদিকে ওটা টানিয়ে দিলাম মায়ের নাম করে। আর একটা পাতার মধ্যে সিঁদুর দিতে ভুলে গেছি, সেটাও কিন্তু আমি সিঁদুর লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে মেন দরজার মাঝখানে আগে আমি সিঁদুর হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম, আজকে কিন্তু পুরোটাই সিঁদুর দিয়ে করলাম। তা দেখো পুরোটাই আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন করে মাথায় কিন্তু যে স্বস্তিক চিহ্নর যে এটা থাকে উপরের অংশটা সেখানটায় কিন্তু আমি হলুদ দিয়ে একটু চালও দিয়ে দিলাম, মানে চালটা হচ্ছে তো শুভ তোমরা তো জানো। একদম অখণ্ড আতর চাল নিয়ে নিলাম 5খানা মতন, সেটাই কিন্তু আমি ওই হলুদের মধ্যে কিন্তু ওটা তিলক করিয়ে দিলাম, দিয়ে ওখান থেকে নমস্কার করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে মাল ঘট বসাবো। তা দেখো সমস্ত কিন্তু আমি ফুল চেঞ্জ করে বেলপাতা ফুল সমস্ত কিন্তু ওই ঝাঁপির মধ্যে আমি দিয়ে নিলাম। সব কিছু হয়ে গেছে, মা লক্ষ্মীর ঘর স্থাপন করে দিয়ে মা লক্ষ্মীর প্রসাদের বাটাও কিন্তু মাকে নিবেদন করে দিয়ে দিলাম ঠাকুরকে। দেওয়ার পরে দেখো এবার ঠাকুরকে আরতি করে নেব। প্রথমে আগে গণেশ ঠাকুরকে আগে কিন্তু আমি গুরুকে করে নিয়েছি, আমার গুরুদেব আছে উপরে তোমরা তো জানো রাধা গোবিন্দের সাথে, তাকে আরতি করার পরে কিন্তু আমি গণেশ ঠাকুরকে থেকেই কিন্তু আবার শুরু করলাম। তারপরে কিন্তু মেন যে দরজা রয়েছে সেখানে কিন্তু আরতি করতে তোমরা একদম ভুলবে না। সকাল সন্ধে কিন্তু দুবেলা নিয়ম করে দুয়ারে জল দেওয়া আর কিন্তু আরতি করা, এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন করবে, দেখবে সংসারের মঙ্গল হবে। আর মা লক্ষ্মী কিন্তু সেই গিয়ে সর্বদা বিরাজ করেন, এটুকু আমার বিশ্বাস, আমার মনে হয় সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। বৃহস্পতিবারে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। আর আজকেরই কিন্তু মেন দরজার সামনে যেই কাজগুলো করলাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা করো, দেখবে সংসারের ভালো হবে। আর মা লক্ষ্মী কিন্তু সর্বদা তোমার গিয়ে 10:35 হয়ে গেছে। বৃহস্পতিবার বলে না, বাকি দিনগুলোতে আমার একটু দেরি হয়, বৃহস্পতিবার সোমবারটা একটু বেশি দেরি হয় আর কি। ঠাকুর ঘরে আসলে কিভাবে সময় কেটে যায় সেটাই বুঝতে পারি না। তো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছে, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে ভোরবেলা থেকে যা যা নিয়মগুলো পালন করো প্রত্যেক বৃহস্পতিবারে এই নিয়মগুলো মেনে চলো, দেখবে সবারই ভালো হবে। আর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে শান্তি, সেখানেই মা লক্ষ্মীর বাস। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। পুজো সেরে চলে এসেছি একদম রান্নাঘরে, এবার রান্না বান্না করতে হবে। আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা 11:30 মতন ঘড়ির কাঁটায় টাইম হয়ে গেছে। তো চলো আজকে দুপুরে কি রান্না করবো শুধু সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, দারুণ একটা রেসিপি শেয়ার করবো। আর কালকেই দেবনাথ বাবু কিন্তু এরকম কাতলা মাছ নিয়ে এসে, তাই ভাবলাম কাতলা মাছ। আর বাজারে কিন্তু এখন খুব সহজেই কিন্তু ধনেপাতা পাওয়া যাচ্ছে, আর ধনেপাতা কিন্তু শীতের সময় খেতে বেশ ভালো লাগে। তাই আজকে ধনেপাতা দিয়েই বানাবো হচ্ছে কাতলা মাছ, মানে ধনিয়া কাতলা বানাবো। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। চলো গরম গরম ভাত দুপুরবেলা, আর তার সাথে হচ্ছে ধনিয়া কাতলা, ব্যাস একদম জমে যাবে না বলো দুপুরটা।
তো চলো কি কি লাগবে মাছটা রান্না করতে গেলে সেই মশলাগুলো রেডি করে নিয়ে। দেখো বড় বড় সাইজের কিন্তু কাতলা মাছ নিয়ে নিয়েছি, এখানে 6 পিস মতন মাছ আছে। আর এইখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে দেখো 2টো পেঁয়াজ আর একটা রসুন, মানে এত কিছু লাগবে না। 2টো পেঁয়াজ মানে 1.5খানা পেঁয়াজ আর কোয়া মতন রসুন শুধু মিক্সার জারে বেটে নেবো। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা এটাও কিন্তু আলাদা করে বেটে নেবো। দেখো মাছগুলো কিন্তু আমি থালার মধ্যে ধুয়ে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা অল্প করে একটু দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো দেবো হলুদের গুঁড়ো, দেবো একটু সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে মাছটা কিছুক্ষণের জন্য মেখে রাখবো। 10 মিনিট মতন রাখবো, তাহলেই হয়ে যাবে। দেখো মাছগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে না 2 পিট করে, মানে 2 পিট মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। তো চলো 10 মিনিট মতন থাক, তারপর রান্নাটা শুরু করব। দেখো মাছটা কিন্তু 10 মিনিট মতো আমার হয়ে গেছে। এবার টক দই নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতন নুন, লাগলে আবার দেবো। ছোটো চামচের 1 চামচ দিলাম। দিয়ে দেবো সর্ষের তেল গরম করে নিয়েছি, সেটা কিছুটা দিই। এবার সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। এই দেখো কাতলা মাছগুলো কিন্তু সব আমার ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, 1.5খানা মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটা। তাহলে পেঁয়াজের সাথে না এটাও ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দেখো টক দইয়ের সাথে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেটা কিন্তু এবার দিয়ে দেবো। টক দই দিয়েছি, এখানে কিন্তু মিষ্টি দিতেই হবে। তোমরা কিন্তু একবার ওই মশলার সাথেই কিন্তু মিষ্টিটা দিয়ে তারপরে মশলাটা মানে মেখে রাখবে আর কি। দেখো এবার এটা দিয়ে দিলাম, কেন টক দইটা তো টক ভাব রয়েছে, ওই জন্য ওইটা টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু টক দই যা দিয়েছিলাম মশলা ভালো মতন কষেও গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় আরেকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটা এই রান্নার মেন উপকরণ হচ্ছে এই যে ধনিয়া, কাতলার ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা। ধনেপাতাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, কেন মশলাটা কিন্তু কষেই গেছে। আর দেখো ভেজে রাখা কাতলা মাছগুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। আমি কিন্তু বেশি জল দেবো না এর মধ্যে, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার এটা ঢেকে দেবো। আজকে আর বেশি কিছু রান্না করতে পারলাম না। আজকে শুধু এই যে ধনিয়া কাতলা বানিয়েছি, ব্যাস এই দিয়েই আজকে দুপুরবেলা হয়ে যাবে। কেন ভোরবেলায় উঠেছি না, সেই থেকে সংসারে কাজ, পুজো সমস্ত কিছু করতে গিয়ে ভিজা মাথায় অনেকক্ষণ ছিলাম, ভীষণ মাথা যন্ত্রণা করছে জানো তো। তা চলো এই যে রেডি হয়ে গেল ধনিয়া কাতলা ধনেপাতা বাটা দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। তা ব্লগটা বেশি বড় করবো না, এমনি ভোরবেলা থেকে শুরু করেছি, পুজো টুজো সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর অনেকদিন পর কিন্তু এত বড় একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তা ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আজকের এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।